আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো। এই মুহূর্তে সুস্থ থাকা ও নিরাপদে থাকা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। আমরা সকলেই যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করব, পাশাপাশি সচেতন থাকব। পরম করুণাময় যেন আমাদের সকলকেই সুস্থ রাখেন এবং নিরাপদে রাখেন, এই কামনা করি। শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আজ আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস করব। তোমাদের একটি বিষয় হচ্ছে বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনা। এই বিষয়ের দ্বিতীয় পত্রের একটি অধ্যায় নিয়ে আমি আজ আলোচনা করব। যে অধ্যায়টি নিয়ে আমি আজ আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে অর্গানাইজিং, অর্থাৎ সংগঠিতকরণ। আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা যা শিখতে পারবে তা হলো সংগঠিতকরণ, সংগঠন, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠিতকরণ প্রক্রিয়ার পদক্ষেপ, সংগঠন কাঠামো, সংগঠনের মূলনীতি, সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্ব। তাহলে চলো আমরা আলোচনা শুরু করি। আলোচনায় তোমাদের সাথে আছি আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। প্রথমেই আমি আলোচনা করব সংগঠিতকরণ বলতে কি বোঝায় তা নিয়ে। সংগঠিতকরণ বা অর্গানাইজিং। অর্গানাইজিং শব্দটি অর্গানিজম থেকে এসেছে। এর অর্থ হল টু অ্যারেঞ্জ সামথিং অ্যাকর্ডিং টু এ পার্টিকুলার সিস্টেম, অর্থাৎ একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী কোনো কিছু সাজানো। তাছাড়া এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে কতগুলো পৃথক অংশকে এমনভাবে সমন্বিত করা যাতে প্রত্যেকটি অংশের পারস্পরিক সম্পর্কের মধ্যে দিয়ে সামগ্রিকভাবে কোনো পূর্ণাঙ্গ কাঠামোর সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের কার্যাবলী ও উপকরণাদি শনাক্ত করে প্রকৃতি অনুযায়ী বিভিন্ন ভাগে বিভক্তিকরণ, যোগ্যতা ও দক্ষতার আলোকে কর্মীদের দায়িত্ব, কর্তৃত্ব ও জবাবদিহিতা নির্ধারণ এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ ও কাজে লাগানোর প্রক্রিয়াকে সংগঠিতকরণ বলে। বিভিন্ন বিশেষজ্ঞ সংগঠিতকরণ সম্পর্কে বিভিন্ন ধরনের সংজ্ঞা প্রদান করেছেন। রিকি ডাব্লিউ গ্রিফিন এর মতে
Organizing involves determining how activities and resources are to be grouped. অর্থাৎ কিভাবে কর্তব্য নির্ধারণ ও সম্পদাদি শ্রেণী বিভাগ করা হয় তার সাথে সংগঠিতকরণ জড়িত। জে.এল. মেসি বলেন, Organizing is a process by which structure and allocation of job are determined. অর্থাৎ যে প্রক্রিয়ায় কার্য সম্পাদনে প্রয়োজনীয় কাঠামো ও উপকরণ বণ্টন ও নির্ধারিত হয় তাকে সংগঠিতকরণ বলে। তাহলে আমরা বলতে পারি সংগঠিতকরণ হলো একটি প্রক্রিয়া যা প্রতিষ্ঠানের কার্যাবলী চিহ্নিত ও শ্রেণীবদ্ধ করে, কর্মীদের দায়িত্ব, কর্তৃত্ব ও জবাবদিহিতা নির্ধারণ করে এবং এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে। এখন আমরা আলোচনা করব সংগঠন বলতে কি বোঝায় তা নিয়ে। সংগঠন বা অর্গানাইজেশন। সংগঠন বা অর্গানাইজেশন সাধারণভাবে একাধিক ব্যক্তির কাঠামো ও সংঘবদ্ধ সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রণালীকে সংগঠন বলে। অর্থাৎ সংগঠিতকরণ প্রক্রিয়ার প্রাতিষ্ঠানিক অবস্থাকে সংগঠন বলে। সংগঠন হলো এমন একটি নিয়মতান্ত্রিক কাঠামো যার মাধ্যমে পূর্বপ্রণীত পরিকল্পনাকে বাস্তবে রূপদান করা যায়। সংগঠন সম্পর্কে প্রফেসর হ্যানি বলেন, Organization is harmonious adjustment of specialized parts for the accomplishment of some common purpose or purposes. অর্থাৎ সংগঠন হলো বিশেষায়িত উপকরণ সমূহের বাঞ্ছিত ও সুষ্ঠু সমন্বয় এবং সংযোগ সাধনের মাধ্যমে সাধারণ উদ্দেশ্য বা উদ্দেশ্যাবলী অর্জনে বিভিন্ন প্রচেষ্টার সমষ্টি। জে.এল. মেসি বলেন, সংগঠন এমন একটি কাঠামো ও পদ্ধতি যা একই উদ্দেশ্যে নিয়োজিত কতিপয় সহযোগী সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে, পারস্পরিক সম্পর্ক গড়ে তোলে এবং উদ্দেশ্য অর্জনের জন্য তাদের কার্যাবলীকে একই সূত্রে গ্রথিত করে। তাহলে আমরা বলবো প্রতিষ্ঠানের কার্যাবলী চিহ্নিত ও শ্রেণীবদ্ধকরণ, কর্মীদের দায়িত্ব, কর্তৃত্ব ও জবাবদিহিতা নির্ধারণ এবং পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করার পরবর্তী প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে সংগঠন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ এ গুড অর্গানাইজেশন। কোনো সংগঠনের সংগঠিত করার বেশ কিছু গুণ বা বৈশিষ্ট্য থাকলেই তাকে আদর্শ সংগঠন হিসেবে গণ্য করা যায়। তাই কোনো সংগঠনকে আদর্শ সংগঠন হিসেবে স্বীকৃত হতে হলে তাকে বেশ কিছু বৈশিষ্ট্যের অধিকারী হতে হয়। সেগুলো হলো: 1. উদ্দেশ্য কেন্দ্রিকতা বা অবজেক্টস ওরিয়েন্টেড। সংগঠন অবশ্যই প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ও লক্ষ্যের আলোকে প্রণয়ন করতে হবে। প্রতিষ্ঠানভেদে উদ্দেশ্যের বিভিন্নতা দেখা দেয়। তাই আদর্শ সংগঠনে প্রাতিষ্ঠানিক কর্মবিন্যাস, কর্মীদের দায়িত্ব কর্তব্য বণ্টন ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণ সহ যাবতীয় কাজ
প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য ও লক্ষ্য অর্জনের নিমিত্তে পরিচালিত হতে হয়। 2. সহজবোধ্যতা বা ইজি আন্ডারস্ট্যান্ডিং। সংগঠনের বিভিন্ন বিভাগ, উপবিভাগ, স্তর, পদ, ব্যক্তিবর্গ, দায়-দায়িত্ব, জবাবদিহিতা, কর্তৃত্ব প্রবাহ রেখা ইত্যাদি সুস্পষ্ট ও সহজবোধ্য হলে কর্মীগণ সহজে তাদের দায়িত্ব কর্তব্য পালন করতে পারে। তা না হলে দায়িত্ব পালন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে। 3. বিশেষায়নের সুযোগ বা অপরচুনিটি অফ স্পেশালাইজেশন। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জনের সুযোগকে বিশেষায়নের সুযোগ বলে। একটি আদর্শ সংগঠনের কাজগুলোকে এমনভাবে বিভাজন করা হয় যাতে বিশেষায়নের সুযোগ সৃষ্টি হয়। সংগঠনের একজন কর্মী একটি কাজ একাধিকবার করার ফলে ওই বিশেষ কাজে তার দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জিত হয়। 4. সুসংজ্ঞায়িত দায়িত্ব ও কর্তৃত্ব বা ওয়েল ডিফাইন্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি। দায়িত্ব হলো জবাবদিহি করার বাধ্যবাধকতা, আর কর্তৃত্ব হলো আদেশ দানের ক্ষমতা। একটি আদর্শ সংগঠনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব সুসংজ্ঞায়িত বা সুনির্দিষ্টকরণ। একজন ভালো সংগঠক তার প্রতিষ্ঠানের ওপর হতে নিচ পর্যন্ত সকল পদে কর্মরত ব্যক্তিদের দায়িত্ব ও কর্তৃত্ব সুস্পষ্টভাবে নির্দেশ করার প্রয়াস পেয়ে থাকেন। 5. ভারসাম্যপূর্ণ বা ওয়েল ব্যালেন্সিং। একটি উত্তম সংগঠনকে অবশ্যই ভারসাম্যপূর্ণ হতে হয়। এক্ষেত্রে বিভাগ, উপবিভাগ এমনভাবে খোলা হয় যাতে প্রত্যেকটি বিভাগই স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও একে অপরের সহযোগী হয়ে উঠতে পারে। প্রত্যেকেই পরিমিত কাজ পায়। কোনো ব্যক্তি বা বিভাগ কর্মভারগ্রস্ত, আবার কারো তেমন কোনো কাজ নেই, এমন অবস্থার সুযোগ উত্তম সংগঠনে থাকে না। 6. আনুগত্য ও শৃঙ্খলা বা লয়্যালটি অ্যান্ড ডিসিপ্লিন। একটি আদর্শ সংগঠনে আনুগত্য ও শৃঙ্খলার ভাবধারা সবসময়ই বজায় থাকে। কার্যকরী সংগঠনের সর্বস্তরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও নেটওয়ার্ক গড়ে তোলা হয়। এতে সর্বত্র কর্মীদের আনুগত্য ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্ব আরোপ করা হয়। পরিশেষে বলতে পারি, একটি সংগঠনকে আদর্শ বা উত্তম সংগঠন বলে বিবেচিত হতে হলে অবশ্যই উল্লিখিত গুণাবলীগুলো অর্জন করতে হবে। এ ব্যাপারে ব্যবস্থাপনাকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি সংগঠিতকরণ প্রক্রিয়ার পদক্ষেপ বা স্টেপস ইন অর্গানাইজিং প্রসেস। আমরা জানি সংগঠিতকরণ হলো একটি প্রক্রিয়া যা উদ্দেশ্য অর্জনের জন্য আবশ্যকীয় কার্যাবলী শনাক্তকরণ ও শ্রেণীবদ্ধকরণ, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ ও বন্টন এবং কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপনের সাথে সম্পৃক্ত। এটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ ও
উপবিভাগে নিয়োজিত মানবীয় ও বস্তুগত উপকরণাদিকে সুসংহত ও সঠিকভাবে কাজে লাগানোর একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সাধারণত 5টি পদক্ষেপ অনুসরণ করা হয়। এই পদক্ষেপসমূহ হলো: 1. কার্যাবলী শনাক্তকরণ। সংগঠিতকরণ প্রক্রিয়ায় ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হলো প্রতিষ্ঠানের কার্যাবলীকে শনাক্তকরণ। এর দ্বারা ব্যবস্থাপনা বুঝতে পারে প্রতিষ্ঠানের মধ্যে কি কি কাজ করা আবশ্যক। এক্ষেত্রে কাজের ধরন ও প্রকৃতি নির্ণয় করা হয়। 2. কার্যাবলীকে বিভাগ ও উপবিভাগে বিভক্তকরণ। কার্যাদি সঠিকভাবে শনাক্ত করার পর তা প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগে ভাগ করা হয়। কাজ সঠিকভাবে চিহ্নিত ও ভাগ করা না হলে উপযুক্ত কর্মসংস্থান ও দায়িত্ব অর্পণ করা সম্ভব হয় না। 3. কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িতকরণ। এই পর্যায়ে প্রত্যেক কাজের জন্য দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা নির্দিষ্ট করা হয়। উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিপণন বিভাগ সহ সকল বিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব ঠিক করে দেওয়া হয়। প্রত্যেকের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্ট থাকলে সে অনুযায়ী প্রত্যেকে জবাবদিহি করতে পারে। 4 নম্বরে কর্মীদের দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ। প্রত্যেক ব্যক্তি, বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হলে জবাবদিহিতা নিশ্চিত করা যায়। সেই সাথে প্রত্যেকে তাদের দায়িত্ব ও কর্তৃত্ব বুঝে সে অনুযায়ী কাজ করতে সচেষ্ট থাকে। এজন্য দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণে সংগঠককে অত্যন্ত কৌশলী ভূমিকায় অবতীর্ণ হতে হয়। তবে দায়িত্ব ও কর্তৃত্বে সমতা থাকা উচিত। 5. বিভিন্ন বিভাগ ও কর্মীদের পারস্পরিক সম্পর্ক স্থাপন। সংগঠিতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ হল প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। এক্ষেত্রে কে কার ঊর্ধ্বতন এবং কে কার অধস্তন তা ঠিক করা হয়। কে কার নিকট থেকে নির্দেশ লাভ করবে, কার নিকট জবাবদিহি করবে তাও ঠিক করে দেওয়া হয়। তাহলে আমরা বলতে পারি উল্লেখিত পদক্ষেপসমূহ ধারাবাহিকভাবে অনুসরণ করে সংগঠিতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কার্যকর সংগঠিতকরণের উপর নির্ভর করে একটি প্রতিষ্ঠানের সফলতা। এখন আমরা আলোচনা করব সংগঠন কাঠামো বা অর্গানাইজেশন স্ট্রাকচার নিয়ে। সংগঠন কাঠামো বা অর্গানাইজেশন স্ট্রাকচার। সংগঠন কাঠামো হলো সংগঠিতকরণের ধরন বা প্যাটার্ন। এটি প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীদের পারস্পরিক সম্পর্কের একটি কাঠামো চিত্র। সংগঠন কাঠামোকে যখন একটি চিত্রে উপস্থাপন করা হয় তখন ওই চিত্রকে সংগঠন চার্ট নামে অভিহিত করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তর, বিভাগ, উপবিভাগ এবং ক্ষমতা প্রবাহের চিত্র প্রদর্শিত হয়। সংগঠন কাঠামোর আয়তন, এর কাজ ও কর্মীর সংখ্যা এবং এর স্তর বিন্যাসের উপর নির্ভরশীল। স্তর বিন্যাস যত বৃদ্ধি পায় সংগঠন কাঠামোর আয়তনও তত বাড়ে। সংগঠন চিত্র ততই উপরের একক কেন্দ্র হতে নিচের দিকে বিস্তৃতি লাভ করে।
ফলে এটি দেখতে অনেকটা পিরামিড আকৃতির হয়ে থাকে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই স্লাইডে একটি সংগঠন কাঠামোর চিত্র দেখতে পাচ্ছ। সাধারণত বৃহদায়তন প্রতিষ্ঠানে এ ধরনের সংগঠন কাঠামো অনুসরণ করা হয়। এই সংগঠনের চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও হলেন মিল্কি ডেভিস। তিনি তার প্রতিষ্ঠানের কাজগুলোকে ফিন্যান্স, টেকনিক্যাল, হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ইত্যাদি বিভাগে বিভক্ত করেন। আবার প্রতিটি বিভাগের ব্যবস্থাপকগণ তার অধস্তনদের দ্বারা কাজ আদায় করে নেয় এবং প্রতিষ্ঠানের লক্ষ্যমাত্রা অর্জনে প্রচেষ্টা চালায়। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন সংগঠন কাঠামো নিয়ে একটি ভিডিও ক্লিপ দেখবে এবং সংগঠন কাঠামো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে পারবে। তাহলে চলো আমরা ভিডিও ক্লিপটি দেখি। Hello there, buddy. With a little help from my animated friends, let's find out what organizational structure means. Now meet Nancy. She's the Chief Executive Officer, or CEO, of Awesome Corp, a company with 35 employees. Well, this is Jim. He's the Chief Operating Officer, or COO, of Awesome Corp. He's Nancy's second in command and reports directly to her. Jim oversees a wide variety of areas, including production, sales, and marketing. Mutlu is the Chief Financial Officer, or CFO. Simply put, he's responsible for the financial health of the company. Nancy, Jim, and Mutlu are Awesome Corp's executive team. But Awesome Corp has more employees than just 3. A lot more. Let's take a look at the financial department. As you remember, Mutlu is the CFO. Now this is his team. Layla is a senior receivables accountant. She manages accounts receivables. That's the money coming into the company from its customers. She makes sure invoices get issued and that Awesome Corp gets paid on time. Well, this is Thomas. He's Layla's peer, meaning that they are likely to receive comparable compensation, and they both report to Mutlu. Thomas's area is slightly different though. Thomas handles accounts payable. That's the money that the company pays to its suppliers and service providers. He also happens to handle the company's taxes. Susan is a procurement specialist. She works with the company's suppliers and partners to make sure the company always has sufficient resources and that service contracts are up to date. She frequently scouts new vendors in order for Awesome Corp to get the best prices. Well, Thomas is her manager. Ahoy, Financial Department! Of course, there are more departments. Together, all these employees from Awesome Corp, decision-making power flows from the top to the bottom, with a greater concentration at the top. All companies are slightly different, but this will give you a solid start. For practice, try sketching out an organizational structure of your company or college. Good luck! এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সংগঠনের মূলনীতি বা নীতিমালা বা প্রিন্সিপালস অফ অর্গানাইজেশন। নীতি হলো কোনো কাজ সম্পাদনের সাধারণ নির্দেশিকা বা গাইডেন্স ফর অ্যাকশন। দীর্ঘদিনের কার্যপ্রচেষ্টার মধ্য দিয়ে সকল ক্ষেত্রেই এমন কিছু নিয়মনীতি গড়ে ওঠে বা গৃহীত হয় যা সঠিকভাবে অনুসরণ করা হলে ওই কাজ সুচারুরূপে সম্পাদন করা যায়। এই ধরনের নিয়ম বা দিক নির্দেশনাকেই নীতি বলা হয়ে থাকে। কার্যকর সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রেও এমন কিছু নিয়ম রীতি বা নীতিমালা লক্ষণীয়। সংগঠন কাঠামো
সঠিক রূপে প্রণয়ন ও কার্যকরভাবে পরিচালনার জন্য যে সকল নীতিমালাসমূহ অনুসরণ করা হয় তা হল: 1. লক্ষ্যের নীতি বা প্রিন্সিপাল অফ গোলস। প্রতিষ্ঠানের লক্ষ্য যেমন হবে, সংগঠনকেও সেভাবেই গড়ে তোলা উচিত। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংগঠনকে যেভাবে তৈরি করা হয়, একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের সংগঠনকে সেভাবে তৈরি করা যায় না। তাই সংগঠনকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্যের আলোকে প্রণীত হতে হবে। 2. দক্ষতার নীতি বা প্রিন্সিপাল অফ এফিসিয়েন্সি। কর্মশক্তি ও উপায় উপকরণ ব্যয় অভীষ্ট লক্ষ্য অর্জনের নীতিই হল দক্ষতার নীতি। ব্যবস্থাপনা সংগঠন প্রতিষ্ঠায় দক্ষতার বিষয়টি সবসময় সামনে রাখতে হয়। 3. কাম্য পরিসর নির্ণয়ের নীতি বা প্রিন্সিপাল অফ ডিটারমিনিং অপটিমাম স্প্যান অফ সুপারভিশন। একজন নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে কাম্য সংখ্যক অধস্তন ন্যস্ত করার নীতিকেই কাম্য পরিসর নির্ণয়ের নীতি বলে। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিযুক্ত প্রত্যেক নির্বাহী বা ব্যবস্থাপকগণ প্রত্যক্ষভাবে কতজন অধস্তনদের কাজ তত্ত্বাবধান করবেন তা সংগঠন কাঠামোতে নির্দিষ্ট করা হয়। এক্ষেত্রে একজন নির্বাহীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এমন পরিমাণ কর্মীর সংখ্যা নির্দিষ্ট করা উচিত যাতে তার পক্ষে তাদেরকে তত্ত্বাবধান করা সহজ হয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানের উপরি স্তরে তত্ত্বাবধান পরিসর ছোট এবং নিচের দিকে তত্ত্বাবধান পরিসর কিছুটা বড় রাখতে হয়। 4. জোড়া মই শিকলের নীতি বা প্রিন্সিপাল অফ স্কেলার চেইন। প্রতিষ্ঠানের উপর থেকে নিচ পর্যন্ত সকল ব্যক্তি ও বিভাগকে একে অন্যের সাথে যুক্ত করার নীতিকে জোড়া মই শিকলের নীতি বলে। একটি মজবুত ব্যবস্থাপনা সংগঠনে জোড়া মই শিকলের নীতি অনুসরণ করা হয়। এরূপ শিকল প্রতিষ্ঠার ফলে কর্তৃত্ব প্রবাহ সম্পর্কে ধারণা করা যায়। এতে আদেশ দান ও এর বাস্তবায়ন সহজ হয় এবং দলীয় প্রচেষ্টা জোরদার হয়। 5. দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি বা প্রিন্সিপাল অফ ডিফাইনিং স্পেসিফিক রেসপন্সিবিলিটি। দায়িত্ব হল কর্ম সম্পাদন বা কর্তব্য পালনের দায়। ব্যক্তি ও বিভাগের কর্তব্য কর্ম নির্দিষ্ট করে দিয়ে দায় পালনযোগ্য ও জবাবদিহিতামূলক করার নীতিকে দায়িত্ব নির্দিষ্টকরণের নীতি বলে। ব্যবস্থাপনা সংগঠনে কর্মরত প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও কর্মীর দায়িত্ব নির্দিষ্ট থাকা আবশ্যক। তাহলে প্রত্যেকেই জানতে পারে তার দায়িত্ব ও কর্তৃত্বের সীমারেখা কতটুকু। এছাড়া কর্তৃত্ব ও দায়িত্বের মধ্যে সবসময় সমতা বিধান অপরিহার্য। 6. আদেশের ঐক্য নীতি বা প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমান্ড। একজন অধীনস্থ কর্মী একই সময়ে সরাসরি একজন মাত্র নির্বাহীর অধীনেই কাজ করবে। একাধিক নির্বাহী বা আদেশদাতা থাকলে কর্মক্ষেত্রে দ্বৈত অধীনতার সৃষ্টি হয়। এক্ষেত্রে অধীনস্থ কর্মীরা কার আদেশ পালন করবে সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভোগে। তাই দ্বৈত অধীনতা পরিহার করে আদেশের ঐক্য নিশ্চিত করতে হবে যাতে প্রতিষ্ঠানের কর্মীরা স্বাচ্ছন্দ্যে ও একাগ্র চিত্তে কাজ করতে পারে। 7. সারল্য ও সুস্পষ্টতার নীতি বা প্রিন্সিপাল অফ সিম্পলিসিটি অ্যান্ড ক্লারিটি। সংগঠন কাঠামো এমন ধরনের হওয়া উচিত যাতে তা সহজ সরল হয় এবং
সকলের নিকট তা বোধগম্যযোগ্য হয়। একটি সংগঠন কাঠামো এমনভাবে তৈরি করা উচিত যাতে এর অন্তর্গত প্রত্যেক কর্মী তার ঊর্ধ্বতন ও অধস্তনদের সম্পর্কে এবং তাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে। এতে জবাবদিহিতাও নিশ্চিত করা সহজ হয়। আর বিশেষায়নের নীতি বা প্রিন্সিপাল অফ স্পেশালাইজেশন। বিশেষ কাজে কর্মীর বিশেষ জ্ঞান বা দক্ষতা সৃষ্টির লক্ষ্যে কর্মবিভাজন ও দায়িত্ব অর্পণের নীতিকে বিশেষায়নের নীতি বলে। বিশেষায়ন বলতে কাজকে সুষ্ঠুভাবে বিভাজন করে একজন কর্মীর জন্য একটি কাজ নির্দিষ্ট করাকে বোঝায়, যাতে সে একই ধরনের কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ পায়। এতে কর্মীর কার্যদক্ষতা বাড়ে এবং প্রতিষ্ঠানের সর্বস্তরে কাজের গতিশীলতা বজায় রাখা সহজ হয়। কার্য বিভাজনকালে এ বিষয়ে যথাযথ গুরুত্ব আরোপ করা উচিত। তাহলে আলোচনা শেষে বলতে পারি, সংগঠন হলো একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার মূল সঞ্চালক। একটি কার্যকর সংগঠনের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। তাই কোনো প্রতিষ্ঠানের সংগঠন সুষ্ঠুরূপে প্রণয়নের জন্য এ সকল মূলনীতি বা নীতিমালাসমূহ যথাযথভাবে অনুসরণ করা একান্ত প্রয়োজন। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্ব বা ইম্পর্টেন্স অফ অর্গানাইজিং অ্যান্ড অর্গানাইজেশন। কোনো প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে প্রাতিষ্ঠানিক লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য সুষ্ঠুভাবে সংগঠিতকরণ ও সঠিক সংগঠন একান্ত গুরুত্বপূর্ণ। সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্বসমূহ হল: ১. উদ্দেশ্য অর্জনে সহযোগিতা বা এইড টু অ্যাকমপ্লিশমেন্ট অফ অবজেক্টিভ। ব্যবস্থাপনা সংগঠিতকরণ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যাবলী প্রকৃতি অনুযায়ী বিভিন্ন বিভাগ উপবিভাগে বিভক্ত করে এবং বিভিন্ন ব্যক্তির উপর দায়িত্ব অর্পণ করে থাকে। এর দ্বারা প্রত্যেক ব্যক্তির দায়িত্ব নির্দিষ্ট থাকায় উদ্দেশ্য অর্জন সহজ হয়। ২. উপকরণের যথাযথ ব্যবহার বা ইফেক্টিভ ইউটিলাইজেশন অফ রিসোর্সেস। একটি কার্যকর সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত মানবীয় ও বস্তুগত সকল উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত করা যায়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের কাজকে সঠিকভাবে ভাগ করে প্রত্যেকটি কাজ বা বিভাগের জন্য কোন মানের জনশক্তি ও উপাদানের প্রয়োজন হবে তা নির্ণীত হয়। এছাড়া প্রত্যেকের দায়িত্ব কর্তৃত্বের সীমা নির্ধারণপূর্বক কে কার নিকট জবাবদিহি করবে তাও ঠিক করে দেওয়া হয়। এর ফলে জনশক্তি সহ সকল উপকরণের কার্যকর ব্যবহার নিশ্চিত হয়। ৩. বিশেষীকরণের সহায়তা বা এইড টু স্পেশালাইজেশন। প্রতিষ্ঠানে একটি কার্যকর ব্যবস্থাপনা সংগঠন বিশেষায়ন ও শ্রম বিভাগের নীতির মাধ্যমে গড়ে তোলা হয়। একজন কর্মীর জন্য একই ধরনের কাজ নির্দিষ্ট করার প্রয়াস চালানো হয়। এতে কর্মীর দক্ষতা বৃদ্ধি পায়, ফলে মিতব্যয়িতা ও সাফল্যের সঙ্গে কাজ সম্পাদন করা সম্ভব হয়। এভাবে কার্য সম্পাদনের ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগের দক্ষতা বাড়ে
নির্বাহীর পক্ষে তত্ত্বাবধান সহজ হয় এবং কাজের মানও বৃদ্ধি পায়। 4. সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ বা স্মুথ কোঅর্ডিনেশন অ্যান্ড কন্ট্রোল। সংগঠন কাঠামো প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিষ্ঠানের উপর হতে নিচ পর্যন্ত প্রত্যেকটি বিভাগ ও উপবিভাগের দায়িত্ব ও কর্তৃত্ব নির্দিষ্টের পাশাপাশি এদের মধ্যকার সম্পর্ক নির্ণীত হয়। এছাড়া কার্যকর সংগঠন প্রতিষ্ঠায় জোড়াময় শিকলের নীতি অনুসৃত হয়। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি বা উপাদানকে একে অন্যের সহযোগী করে তোলার চেষ্টা করা হয়। ফলে প্রত্যেক বিভাগ ও উপবিভাগের মধ্যে স্বতঃস্ফূর্ত সমন্বয় ব্যবস্থা গড়ে ওঠে এবং সর্বস্তরে সমন্বিত কার্য ব্যবস্থা পরিচালিত হয়। 5. সৃজনশীলতার বিকাশ বা ডেভেলপমেন্ট অফ ক্রিয়েটিভিটি। উত্তম ও শক্তিশালী সংগঠন কাঠামো বিভিন্ন স্তরে নিয়োজিত নির্বাহী ও কর্মীদের উদ্ভাবনী শক্তি বৃদ্ধিতেও সহযোগিতা করে। প্রত্যেকের কর্তৃত্ব সীমা নির্দিষ্ট থাকায় নিজ কর্তৃত্ব সীমার মধ্যে কিভাবে সুন্দররূপে দায়িত্ব পালন করা যায় নির্বাহী বা কর্মী তা চিন্তা করেন। এছাড়া সংগঠন কাঠামোতে পদোন্নতির গতিপথ পূর্ব নির্দিষ্ট থাকায় কর্মীও সেভাবে নিজেকে প্রস্তুত করে তোলে। এতে তার সৃজনশীলতার বিকাশ ঘটে। 6. কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা বা এস্টাবলিশিং ইফেক্টিভ লিডারশিপ। কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় ব্যবস্থাপনা সংগঠনের ভূমিকা অনস্বীকার্য। এরূপ নেতৃত্ব সৃষ্টি নির্ভর করে প্রতিষ্ঠানের কার্যাবলীর কার্যকর বিভাজন, দায়িত্ব ও কর্তৃত্বের সুস্পষ্ট বর্ণনা, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা, সাংগঠনিক শৃঙ্খলা বিধান, আনুগত্যের ভাবধারা প্রতিষ্ঠা ও জবাবদিহিতার মতো পরিবেশ সৃষ্টির ওপর। এছাড়া কাজের চাপকে একটি কাম্য মাত্রায় ধরে রাখার বিষয়টিও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। উত্তম সংগঠনই মাত্র এ সকল সুযোগ নিশ্চিত করে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠায় সহযোগিতা করে থাকে। 7. শৃঙ্খলা প্রতিষ্ঠা বা এস্টাবলিশিং ডিসিপ্লিন। সাংগঠনিক শৃঙ্খলা যে কোনো প্রতিষ্ঠানেরই উন্নয়নকে ত্বরান্বিত করে। এরূপ শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্যবস্থাপনা সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্য বিভাজন, দায়িত্ব কর্তৃত্ব নিরূপণ, কে কার অধীন, কে কার ঊর্ধ্বতন, কে কার কাছ থেকে নির্দেশ পাবে এবং কার কাছে কাজের জন্য জবাবদিহি করবে ইত্যাদি বিষয় যদি সঠিকভাবে পূর্বেই নির্ধারণ করা না হয় তবে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই কার্যকর সংগঠনের মাধ্যমেই এরূপ শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যায়। 8. সম্প্রসারণ ও উন্নয়ন বা এক্সপানশন অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলতে না পারলে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সাফল্য অর্জন সম্ভব নয়। আর প্রতিষ্ঠানের সম্প্রসারণ ও পরিবর্তন সুষ্ঠু সংগঠন কাঠামোর উপর নির্ভরশীল। দূরদর্শিতার সঙ্গে প্রণীত সংগঠন ভবিষ্যতে সম্প্রসারণ ও প্রযুক্তিগত উন্নয়ন করে থাকে। তাহলে আলোচনা শেষে বলা যায়, ব্যবসায়িক বা অব্যবসায়িক যে কোনো ধরনের প্রতিষ্ঠানের জন্য সংগঠিতকরণ ও সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সংগঠন মূল সঞ্চালকের ভূমিকা পালন করে থাকে। এর ওপর ভিত্তি করেই সাফল্য অর্জিত হয়। তাই প্রতিষ্ঠানের জন্য সুষ্ঠু সংগঠন প্রণয়নে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সচেতন থাকতে হয়।
শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, আশা করি তোমরা সকলেই তা বুঝতে পেরেছ। আজকের আলোচনা থেকে তোমাদের জন্য একটি বাড়ির কাজ রাখা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে এই সৃজনশীল প্রশ্নটি রাখা হয়েছে। তোমরা এই প্রশ্নটি বাসায় বসে অনুশীলন করবে। উদ্দীপকটি হচ্ছে, মিস্টার রাহিদ একটি বৃহদায়তন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে কর্মরত প্রত্যেক বিভাগ, উপবিভাগ ও কর্মীর দায়িত্ব কর্তব্য সুনির্দিষ্ট করে দেন। এর ফলে কর্মীদের একই ধরনের কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, ক. জ্ঞানমূলক সংগঠন কি? খ. অনুধাবনমূলক আদেশের ঐক্য নীতি বলতে কি বোঝায়? গ. প্রয়োগমূলক উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে কর্মীদের একই ধরনের কাজ করতে গিয়ে বিশেষ জ্ঞান অর্জনের সুযোগ সংগঠনের কোন নীতির প্রতিফলন ঘটায় ব্যাখ্যা করো। ঘ. উচ্চতর দক্ষতামূলক তুমি কি মনে করো আদর্শ সংগঠনের দায়িত্ব ও কর্তব্য ভারসাম্যপূর্ণ হওয়া উচিত? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সাথে আবার কথা হবে পরবর্তী ক্লাসে। তোমরা ভালো থেকো, নিরাপদে থেকো। থ্যাংক ইউ। সি ইউ অ্যাগেন। আল্লাহ হাফেজ।